হ্যালো, কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে ক্যামব্রিজ 17 এর রিডিং টেস্ট 3 এর প্যাসেজ 2। তো এটা হচ্ছে এবিসিডি যেহেতু আমাদের দেয়া আছে তার মানে হচ্ছে আমাদের হয়তোবা ম্যাচিং বের করতে হবে। আমাদের 1-2 লিখতে হচ্ছে না। আর এটা আমাদের টপিক হচ্ছে পাম অয়েল নিয়ে। তো আমাদের বি, সি মোট হচ্ছে এইচ পর্যন্ত আমাদের দেয়া আছে। আর আমরা হচ্ছে যদি আমাদের প্রশ্ন দেখি, আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের 14 থেকে 20 হচ্ছে আমাদেরকে যে কোন প্যাসেজে কি তথ্য আছে সেটা খুঁজে বের করতে হবে এবং এখানে এটা ভালো যে এখানে আসলে আমাদের কোনো ধরনের নোটা বেনে দেওয়া নেই। তার মানে আমরা একটা প্যাসেজ থেকে শুধু একটাই আসলে পাবো উত্তর। আর আমাদের 21, 22 দেওয়া আছে যে আমাদের দুইটা স্টেটমেন্ট এখান থেকে নিতে হবে। সেটা হচ্ছে কি যে পাম অয়েল এই যে আরএসপিও থেকে, তো এটা আমাদের আসলে এখানে কিওয়ার্ড। তারপর যদি আসি আমাদের হচ্ছে 23 থেকে 26 এই চারটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস, নো মোর দেন 2 ওয়ার্ডস, দ্যাটস ইট। তো এবার হচ্ছে আমরা তাহলে যে প্যারাগ্রাফ, আর এখানে যদি আমরা কিওয়ার্ড ধরার চেষ্টা করি যে ওয়ান অ্যাডভান্টেজ অফ পাম অয়েল ফর ম্যানুফ্যাকচার ইজ দ্যাট ইট স্টেস ড্যাশ ইভেন হোয়েন নট রেফ্রিজারেটেড, মানে যখন ফ্রিজে না রাখা হলেও এটা আসলে কীরকম থাকে। এখানে আমরা আসলে কোনো কিওয়ার্ড ধরতে পারতেছি না, কিন্তু তাহলে অর্থটা মাথায় রাখতে হবে যে এটা যদি ফ্রিজে নাও রাখি তাহলেও আসলে এটা কীরকম থাকে আর কি সেটা। তো আমরা এখন প্যারাগ্রাফ কোথায় গেলাম এখানে, তো আমরা এটা হচ্ছে প্যারাগ্রাফ এ আসলে আমরা পড়া শুরু করি। এখানে বলা হচ্ছে যে পাম অয়েল ইজ অ্যান এডিবল অয়েল ডিরাইভড ফ্রম দ্য ফ্রুট অফ দ্য আফ্রিকান অয়েল পাম ট্রি, মানে আফ্রিকান এই গাছ থেকে আসলে এইটা আসলে নেওয়া হয়। এডিবল হচ্ছে ভোজ্য আর কি, যে খাওয়া যায়। অ্যান্ড ইজ কারেন্টলি দ্য মোস্ট কনজিউমড ভেজিটেবল অয়েল ইন দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীতে এই তেলটা আসলে এখন বেশি খাওয়া হয় আর কি, যে ভেজিটেবল অয়েলের ক্ষেত্রে। ইটস অলমোস্ট সার্টেনলি ইন দ্য সোপ উই ওয়াশ উইথ ইন দ্য মর্নিং, এটা সাবানের মধ্যে থাকে। দ্য স্যান্ডউইচ উই হ্যাভ ফর লাঞ্চ, স্যান্ডউইচে দ্য বিস্কিটে থাকে। উই স্ন্যাক অন ডিউরিং দ্য ডে, খাবারে যে খাই নাস্তা হিসেবে। হোয়াই ইজ পাম অয়েল সো অ্যাট্রাকটিভ ফর ম্যানুফ্যাকচারার, যে এই জিনিসটা কেন আসলে এতটা অ্যাট্রাকটিভ ম্যানুফ্যাকচারারদের কাছে। প্রাইমারিলি, যে প্রধানত বলতে গেলে বিকজ ইটস ইউনিক প্রপার্টিস, যেটার মধ্যে কী কী ভালো জিনিস আছে, ইউনিক জিনিস আছে, সাচ এজ রিমেনিং সলিড অ্যাট রুম টেম্পারেচার, যে রুম টেম্পারেচার আসলে এটা কি সলিড থাকে অথবা শক্ত থাকে। মেক ইট অ্যান আইডিয়াল ইনগ্রিডিয়েন্ট ফর লং টার্ম প্রিজার্ভেশন, এবং এটা আসলে কি যে অনেক দিন আসলে এটাকে সংরক্ষণ করা যায়। অ্যালাউইং মেনি প্যাকেজড ফুডস অন সুপার মার্কেট শেলফস টু হ্যাভ বেস্ট বিফোর ডেটস অফ মান্থস, এটা যেহেতু পচে না তার মানে অনেক দিন আসলে এটা টিকে থাকে সেটাই বলতেছে। ইভেন ইয়ার্স, এমনকি বছরও ঠিক থাকে ইনটু দ্য ফিউচার। ওকে, তো এটা যেহেতু হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ম্যাচিং বের করতে হবে, সেটা আগে দেখি। তো প্রথমে বলা হচ্ছে কি যে এই যে তেলটা আছে এটা আসলে কি যে কোথা থেকে আসে, আফ্রিকান পাম ট্রি থেকে আসে। তারপর হচ্ছে বলা হচ্ছে যে বর্তমানে এটা সবচেয়ে বেশি খাওয়া হয় এবং এটা কি আমাদের সব কিছুতে আছে, আমাদের সাবানে আছে, স্যান্ডউইচে আছে, বিস্কিটে আছে। তারপর এটা আসলে কেন আসলে মানে উৎপাদনকারীরা আসলে পছন্দ করে, কারণ হচ্ছে কি এটা কি রুম টেম্পারেচার, মানে রুমের তাপমাত্রায় আসলে এটা কি শক্ত থাকে, গলে যায় না, এবং এটা অনেক দিন আসলে এটাকে সংরক্ষণ করা যায়, এবং হচ্ছে অনেক প্যাকেজ যে ফুড থাকে সেটাতে আসলে এটা ব্যবহার করা হয়, কারণ হচ্ছে কি এটা প্রায় কয়েক মাস বছর ধরে এটা ঠিক থাকে। তো আগে হচ্ছে আমরা প্যাসেজ ম্যাচিংয়ে যাই, তো দেখি এখানে কি আসে। এখানে বলা হচ্ছে এক্সাম্পলস অ্যাজ দেয়া আছে, তার মানে একটার বেশি উদাহরণ দেওয়া আছে। আর রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্টাল, এখানে এটা কেন জানি প্রিন্টিংয়ের সময় আমি ভুলে গেছি। অ্যাডভান্টেজ অফ পাম ট্রি, পটেনশিয়াল এনভায়রনমেন্টাল মানে পরিবেশের আসলে সুবিধা দিবে। এখানে কিন্তু আমাদের আসলে কয়েকটা লাইনে ওরা পরিবেশ নিয়ে কোনো কিছু বলেনি, তো এটা বাদ। তারপর 15 বলতেছে ডেসক্রিপশন অফ অ্যান অর্গানাইজেশন, যে একটা সংস্থার বর্ণনা দেওয়া হচ্ছে। আমাদের এখানে কোনো সংগঠনের কথা বলেনি, তো বাদ। তারপর এক্সাম্পলস অফ ওয়াইড স্প্রেড গ্লোবাল ইউজ অফ পাম অয়েল, যে এক্সাম্পলস যে এইটার যে বিশ্বব্যাপী এত ব্যবহার আছে সেইটার আসলে এখানে আমাদের উদাহরণ দেওয়া হয়েছে। এইটার সাথে হচ্ছে আমাদের মিলতেছে, আমরা যদি এখানে দেখি তো এক্সাম্পলসগুলো কী কী, যে গ্লোবাল ইউজ, তো এই যে এক্সাম্পলস বলছে না একটার বেশি উদাহরণ, তাহলে সেটা এখানে আমাদের কি হচ্ছে যে
যে আমরা সাবানে ব্যবহার করি, তারপর স্যান্ডউইচ বানাতে, বিস্কিট বানাতে, তারপর বলে দিচ্ছে কি যে এটা আইডিয়াল ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। এখানে এটার অনেকগুলা ব্যবহার আসলে দেখাই দিছে, তো সেটাই এখানে লিখে দিছে যে এক্সাম্পলস। তো ওরা যেহেতু বলে দিছে একটা থেকে একটা উত্তর আসবে, তার মানে এই ক্ষেত্রে আমাদের এর আসলে কাজ শেষ। তো আপনি 16-এ শুধু লিখবেন যে এ। তো এখন আমাদের বাকি প্রশ্নগুলো আসে কিনা আমরা দেখি। এইখানে যে এটা বলে দিছে আরএসপিও, এখানে আমাদের এ নাম্বারে আরএসপিও নিয়ে আসলে কোনো কিছু বলা নাই, তো এটা বাদ। আমরা যদি এখন ফিল ইন দ্য গ্যাপসে আসি, ওয়ান অ্যাডভান্টেজ, একটা সুবিধা দেখাচ্ছে পাম অয়েল ফর ম্যানুফ্যাকচার ইজ দ্যাট ইট স্টেজ ড্যাশ ইভেন নট রেফ্রিজারেটেড, যে ফ্রিজে না রাখলেও এটা কি থাকে, ফর দ্য ম্যানুফ্যাকচারার বলে দিছে। এই যে এটা ম্যানুফ্যাকচারারদের জন্য কেন অ্যাট্রাকটিভ, যে এটার প্রপার্টিসটা কি ইউনিক, রিমেনিং সলিড অ্যাট রুম টেম্পারেচার, মানে রুমের তাপমাত্রায় আসলে এটা সলিড থাকে, তার মানে ফ্রিজে রাখা লাগতেছে না। আর ওদের তো কাজই হচ্ছে একটা জিনিসকে ঘুরায় পেঁচায় দেওয়া, এই জন্য এখানে দিচ্ছে যে নট রেফ্রিজারেটেড, ম্যানুফ্যাকচারারটা আসলে পরিবর্তন করেনি, আর একটা সুবিধা বলে দিছে। তার মানে এটা আসলে কি থাকে, এটা হচ্ছে যে আমাদের আসলে এখানে সলিড থাকে। তো আমাদের উত্তর হবে যে এখানে সলিড। পেন্সিলের লেখা দেখা যাচ্ছে না মনে হচ্ছে। এখন আমাদের আরও যেহেতু ফিল ইন দ্য গ্যাপস আছে, যেহেতু ওরা আসলে সিরিয়াল মেনে চলে ভালো। দ্য ড্যাশ ইজ দ্য বেস্ট নোন টু অ্যানিমাল সাফারিং। তো অ্যানিমাল সাফারিং নিয়ে আসলে আমাদের এখানে কোনো কিছু আসলে বলেনি, তাহলে আমাদের হচ্ছে কি এ নাম্বারের কাজ শেষ। তো এ থেকে আসলে আমরা দুইটা উত্তর পেলাম, একটা হচ্ছে যে 16 আর একটা হচ্ছে যে 23। তো এবার হচ্ছে আমরা বি নাম্বারে চলে যাই। তো বি নাম্বার হচ্ছে কি অনেক ছোট্ট একটা প্যারাগ্রাফ, সেটা খুবই ভালো। তো আমাদের এরকম সবগুলা প্যারাগ্রাফ এরকম ছোট ছোট হলে ভালো ছিল। তো আমাদের বি নাম্বারে আসলে বলতেছে যে মেনি ফার্মার্স হ্যাভ সাইজ দ্য অপরচুনিটি টু ম্যাক্সিমাইজ অফ প্ল্যান্টিং অফ ওয়াল পাম ট্রিস, যে অনেকে আসলে এই সুযোগটা নিছে যে এটাকে কীভাবে আসলে আরও বৃদ্ধি করা যায়। বিটুইন একটা সময় দিয়ে দিছে যে 1990 থেকে 2012 গ্লোবাল ল্যান্ড এরিয়া ডিভোটেড টু গ্রোয়িং অল পাম ট্রিস গ্রিউ ফ্রম, যে এই সময়ের মধ্যে প্রায় 6 থেকে 17 মিলিয়ন হেক্টর আসলে এই গাছ উৎপাদন করা হয়েছে। বর্তমানে প্রায় পৃথিবীর 10% মনে করা হয় ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, মানে শস্য জমির 10% মনে করা হয় যে এই জমির ইয়াটাকে আর কি পাম অয়েল যে উৎপাদন করা হচ্ছে সেটা। আর তারপর বলা হচ্ছে যে ফ্রম এ মেয়ার 2 মিলিয়ন টনস অফ পাম অয়েল বিং প্রডিউস অ্যানুয়ালি গ্লোবালি 50 ইয়ার্স এগো, যে 50 বছর আগে সেটা হচ্ছে কি যে 2 মিলিয়ন আসলে উৎপাদন করা হতো, কিন্তু বর্তমানে নাও 60 মিলিয়ন উৎপাদন করা হচ্ছে প্রতি বছরে। একটা মানে নাম্বার যেটা মনে হচ্ছে ডাবল না শুধু ট্রিপল হয়ে গেছে মিডল অফ দ্য সেঞ্চুরি, যে এই শতাব্দীর মাঝামাঝিতে। এখানে আমরা তো হচ্ছে কি বলে আমরা সরি প্যাসেজ ম্যাচিং বের করব। আর হচ্ছে যদি আমরা দেখি এই আরএসপিওর কথা আসলে কি আমাদের এখানে বলা নাই, তাহলে আরএসপিওর কাজ আসলে এখানে হচ্ছে না আমাদের। আর তারপর বাকিগুলা যদি আমরা দেখি, আমাদের ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে এখানে যে কি বলে অ্যানিমেল সাফারিং, কিন্তু আমাদের যদি আমরা এখানে দেখি আমাদের আসলে অ্যানিমেল সাফারিং নিয়ে কোনো কিছু আসলে বলা হয় নাই। এটা শুধু হচ্ছে মানে পৃথিবীতে কোথায় কত পার্সেন্ট জমি আছে আমাদের শুধু সেটা নিয়ে আসলে এখানে কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে অনেকেই আসলে যে এটা বৃদ্ধির যে অপরচুনিটিটা আছে সেটা নিয়েছে, তো হচ্ছে যে একটা সময় দিয়ে দিছে তখন আসলে কত পরিমাণ জমিতে এই গাছটা ছিল, তারপর এটা পুরো পৃথিবীর কত অংশ, তারপর হচ্ছে আগে শুধুমাত্র 2 মিলিয়ন ছিল 50 বছর আগে, কিন্তু বর্তমানে 60 মিলিয়ন হয়ে গেছে প্রতি বছর উৎপাদন। আমরা দেখি এখানের সাথে কোনো কিছু একটা মিলে কিনা। আমাদের হচ্ছে 14 যেটা সেটা বলতেছে এক্সাম্পলস অফ আ রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ, পরিবেশ নিয়ে আমাদের কোনো কিছু বলা হয়নি। ডেসক্রিপশন অফ অ্যান অর্গানাইজেশন কোনো সংস্থা নিয়ে বলেনি। 16 আমাদের হয়ে গেছে। 17 বলা হচ্ছে রেফারেন্স টু এ পার্টিকুলার স্পিসিস, মানে একটা প্রজাতি অথবা একটা প্রাণীর উদাহরণ দেওয়া হয়েছে। আমাদের বি নাম্বার প্যারাগ্রাফে শুধু কোথায় কত পরিমাণ জমি আছে, কি পরিমাণ উৎপাদন ছাড়া আর কিছু বলা হয়নি, তো এটাও বাদ। ফিগার্স মানে নাম্বার, ইলাস্ট্রেটিং দ্য র্যাপিড এক্সপেনশন অফ দ্য পাম অয়েল ইন্ডাস্ট্রি, যে দ্রুত যে এটার আসলে বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের কি বলে
একটা উত্তর আমরা যদি আসলে কীভাবে উত্তর হচ্ছে যদি দেখি, এখানে বলা হচ্ছে ফিগার্স, যে নাম্বার দেওয়া আছে এক্সপেনশন, এই যে নাম্বারগুলা কি 6 থেকে 17 হয়ে গেছে, তারপর 50 বছর আগে 2 মিলিয়ন ছিল, তারপর এখন কি সেটা 60 মিলিয়ন হয়ে গেছে। ফিগার শব্দটা এখানে পরিবর্তন করেনি, যে নাম্বারটা। আর এখানে বলা হচ্ছে যে র্যাপিড এক্সপেনশন, যে দ্রুত বৃদ্ধি। তো এখানে কি এটাই বলে দিচ্ছে যে এই যে কি প্রায় ডাবল এবং ট্রিপল হয়ে গেছে মানে এই সেঞ্চুরির মিডলে। তো এটাকে এখানে বলে দিছে কি যে র্যাপিড এক্সপেনশন, যে 2 মিলিয়ন থেকে সেখানে 60 মিলিয়ন হয়ে গেছে আর কি। তো এই কারণে 18 হচ্ছে আমাদের বি। তো আমাদের এখানে বি এর কাজ আসলে শেষ। তো এটা হচ্ছে কি 18। এখন কথা হচ্ছে বাকি দুইটা কেন আসতেছে না। অ্যান ইকোনমিক জাস্টিফিকেশন, ইকোনমিক জাস্টিফিকেশন কিছু বলে নাই, এক্সাম্পলস অফ ব্যাডলি এফেক্টেড এমন কিছু আসলে বলে নাই। আমাদের হচ্ছে বি এর কাজও শেষ। আমরা হচ্ছে সি নাম্বার যে প্যারাগ্রাফ আছে সেটা শুরু করব। এবার হচ্ছে চলে আসি আমাদের সি নাম্বার প্যারাগ্রাফে। তো আমাদের সি নাম্বার প্যারাগ্রাফটা কি ছোট নাকি? হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস। তো আমাদের হচ্ছে সিতে বলতেছে যে হাউএভার দেয়ার আর মাল্টিপল রিজনস হোয়াই কনজারভেশনিস্ট, মানে যারা আসলে রক্ষা করতে চায়, এখানে অনেকগুলা কারণ আছে। সাইট দ্য র্যাপিড স্প্রেড অফ অয়েল পাম্প প্ল্যান্টেশনস অ্যাজ এ মেজর কনসার্ন, যে আসলে এটা এত বেশি যে উৎপাদন করা হচ্ছে সেটা আসলে কি একটা চিন্তার বিষয়। দেয়ার আর কাউন্টলেস নিউজ, যে এখানে অনেক অগণিত খবর আছে, স্টোরিজ অফ ডিফরেস্টেশন, যে বন যে আসলে কেটে ফেলা হচ্ছে সেটার কথা আছে। হ্যাবিটেট ডিস্ট্রাকশন, যে বিভিন্ন প্রাণীর হচ্ছে যে আশ্রয়স্থল আসলে নষ্ট করা হচ্ছে। তারপর ডুইনলিং স্পেসিস পপুলেশন, সে কারণে কি ডুইনলিং শব্দের অর্থ হচ্ছে যে কমে যাওয়া। তো বিভিন্ন প্রজাতি আসলে কমে যাচ্ছে। অল এজ এ ডিরেক্ট রেজাল্ট অফ ল্যান্ড ক্লিয়ারিং, যে আসলে কারণ হচ্ছে কি জমি পরিষ্কার করে ফেলা হচ্ছে। টু এস্টাবলিশ অল পাম ট্রি মনোকালচার অন অ্যান ইন্ডাস্ট্রিয়াল স্কেল, মানে শিল্প পর্যায়ে আসলে এটাকে উৎপাদন করা হচ্ছে সেই কারণে। তারপর বলা হচ্ছে পার্টিকুলারলি ইন মালয়েশিয়া, বিশেষ করে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে এন্ডেঞ্জার্ড স্পিসিস। তো একটা প্রজাতির নাম বলা হচ্ছে যেটা আসলে বিপদাপন্ন, বিশেষ করে মোস্ট ফেমাসলি দ্য সুমাত্রান ওরাংওটাং, একটা বানর প্রজাতির একটা প্রাণী আর কি। তো এই প্রাণীটা আসলে কি বেশি বিপদ অবস্থায় আছে। আরেকটা হচ্ছে কি, আর হচ্ছে রাইনোস, আমরা জানি গন্ডার, এলিফ্যান্ট, হাতি, বাঘ, নিউমারাস আদার ফনা, আরও বিভিন্ন হচ্ছে প্রাণী আর কি। ফনা শব্দের হতো প্রাণী। হ্যাভ সাফার্ড ফ্রম দ্য আনস্টপেবল স্প্রেড অফ অয়েল পাম প্ল্যান্টেশন। তো ওরা হচ্ছে এই যে এত বেশি যে হচ্ছে পাম অয়েল হচ্ছে উৎপাদন, গাছ যে করা হচ্ছে, চাষ করা হচ্ছে, সেটার কারণে ওরা সমস্যায় আছে আর কি। প্যারাগ্রাফটা খুবই ছোট। তো এই কয়েক লাইন পড়ার পর আমরা যে হচ্ছে যে কি যে এই জিনিসটা আমরা পাই নাই আরএসপিও, তার মানে এখান থেকে 21-22 আসতেছে না। তো আমাদের হচ্ছে কি এখানে দেখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে আমরা ফিল ইন দ্য গ্যাপস দেখবো। তো আগে হচ্ছে এখান থেকে হচ্ছে একটা উত্তর আমরা বের করার চেষ্টা করি। তো আমাদের হচ্ছে তো বলা হচ্ছে যে যাই হোক, যেখানে আসলে অনেকগুলা কারণ আছে যে কেন আসলে যারা সংরক্ষণ করতে চায় তারা বলতেছে এটা একটা চিন্তার বিষয়। তো এখানে আসলে যে ডিফরেস্টেশন, তারপর হচ্ছে বিভিন্ন প্রাণী কমে যাচ্ছে সেই নিয়ে কথা বলতেছে, এবং হচ্ছে এই গাছ হচ্ছে বেশি বেশি চাষ করার জন্য অনেক জমি আসলে পরিষ্কার করে ফেলা হচ্ছে, বিশেষ করে কোথায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে, এবং কিছু প্রাণীর নাম দিয়ে দিছে যারা আসলে এই কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা হচ্ছে কি ওরাংওটাং, হাতি, বাঘ ইত্যাদি। তো এবং কি ওরা হচ্ছে এই পাম ট্রির ফলে আসলে ওরা অনেক সমস্যায় পড়তেছে। তো আমরা দেখি এখান থেকে বের করা যায় কিনা। আমাদের 14 বলতেছে যে এক্সাম্পলস অফ রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস, সুবিধা। কিন্তু আমরা কিন্তু যদি সি নাম্বারে দেখি স্যার, এখানে কিন্তু সুবিধা বলতেছে না, এখানে যে বিভিন্ন প্রাণীর যে আসলে সমস্যা হচ্ছে সেটা নিয়ে কথা বলতেছে। তো 14 বাদ। অফ অ্যান অর্গানাইজেশন, না, কোনো সংগঠন নিয়ে বলেনি। আমাদের 16 হয়ে গেছে। 17 বলতেছে রেফারেন্স টু পার্টিকুলার স্পিসিস হুইচ কুড বেনিফিট ফ্রম দ্য, তারা হচ্ছে কি এটা থেকে উপকার পাবে। কিন্তু এখানে যদি আমরা দেখি এখানে বিভিন্ন স্পিসিসের কথা বলে দিছে, কিন্তু ওরা কি উপকার না পায় কি হচ্ছে ডেঞ্জারে আছে, বিপদে আছে। তো সেই কারণে আমাদের 17 হচ্ছে না। তো 18 হয়ে গেছে। অ্যান ইকোনমিক জাস্টিফিকেশন নট অপোজিং, না, যে অর্থনৈতিক একটা ওরা তর্ক করতেছে যে এই ইন্ডাস্ট্রি বিপক্ষে যাওয়া যাবে না, এরকম কিছু নাই। তো বাকি রয়ে গেছে 20 এক্সাম্পলস অ্যাজ দেয়ার্স অফ ক্রিয়েচার্স,
আমরা জানি কি সৃষ্টি আর কি অথবা প্রাণীর উদাহরণ দেওয়া আছে যারা ব্যাডলি মানে খুব খারাপভাবে প্রভাবিত হয়েছে, দ্য এস্টাবলিশমেন্ট অফ অল পাম প্লান্টেশনস। তো এই ক্রিয়েচারদের এক্সাম্পলস কি, সেটা হচ্ছে একটা হচ্ছে যে এই যে অরাঙ্গটান, রাইনো, তারপর হচ্ছে কি বলে টাইগার। তো এই সবগুলা প্রাণীকে মিলায় লিখে দিছে যে এক্সাম্পলস অফ ক্রিয়েচার্স, ঠিক আছে। আর হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ অল প্ল্যান্টেশন, সেটা তো আসলে এখানে বলেই দিছে এস্টাবলিশ ইত্যাদি। তো তার মানে হচ্ছে কি আমাদের এখানে যে 20 হচ্ছে আমাদের সি, ঠিক আছে, 20 সি। এখন আমাদের বাকি রয়ে গেছি আর হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি, এখানে বলা হচ্ছে দ্য ড্যাশ ইজ দ্য বেস্ট নোন অফ দ্য অ্যানিমালস সাফারিং, যে এই প্রাণীটা সবচেয়ে পরিচিত যারা হচ্ছে এটাতে ভুগতেছে হ্যাবিটেট লস অ্যাজ এ রেজাল্ট অফ দ্য স্প্রেড অফ দ্য অয়েল পাম প্ল্যান্টেশনস, যে অয়েল পাম চাষাবাদের কারণে। এটা আমাদের এখানে সি থেকে আসছে, যে বলছে না যে অয়েল পাম প্ল্যান্টেশনের কারণে, সেটা হচ্ছে যে এখানে যে মোস্ট ফেমাস যেই কথা, ওদের কাজ হচ্ছে যে কি বলে যেই বেস্ট নোনের অনেক সুন্দর করে ওরা প্যারাফ্রাইজিং করে। বেস্ট নোন যেই কথা মানে বেশি পরিচিত, ফেমাস আর কি বিখ্যাত একই কথা। তো সেই প্রাণীটা কোনটা, সেটা কি সুমাত্রান ওরাংওটাং। তো আর হচ্ছে যে এখানে যেহেতু ওরা আমাদেরকে লিখে দিছে যে এখানে কি লিখে দিছে নো মোর দেন 2 words, তার মানে আমরা 2টা শব্দ লিখতে পারবো। তার মানে এখানে উত্তরটা হচ্ছে আমাদের কি যে এই প্রাণীটার পুরাটা নাম আর কি যে সুমাত্রান ওরাংওটাং। আর আমাদের কি বলে রিডিংয়ে তো বানান ভুল হওয়ার আসলে কোনো সমস্যা নাই, তো আমি এখানে লিখতেছি সুমাত্রান, এখানে জায়গা হচ্ছে না, সুমাত্রান ওরাংওটাং। এটা হচ্ছে গেল। তো এরপরটাকে আসার সম্ভাবনা আছে, এখানে আরএসপিও দেয়া আছে আগে থেকে দেখতেছি। তো আমাদের সি নাম্বারে আরএসপি নিয়ে কোনো কিছু বলা হয়নি, তার মানে আমাদের হচ্ছে সি এর কাছে, সি থেকে আমরা 2টা উত্তর পাইছি। একটা হচ্ছে যে আমাদের 20, তারপর হচ্ছে আমাদের 24। তো আমরা হচ্ছে এবার পরবর্তী প্যারাগ্রাফে চলে যাব। এবার হচ্ছে যদি আমরা ডি নাম্বারে চলে আসি, তো ডি নাম্বারে যদি আমরা এখানে দেখি, তো আমাদের বলতেছে যে পাম অয়েল ইজ শিওরলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থ্রেটস টু গ্লোবাল ডাইভার্সিটি। একজন বলতেছে ডক্টর ফার্নান এই ইউনিভার্সিটি বলতেছে এটা আসলে একটা হুমকি স্বরূপ। পাম অয়েল ইজ রিপ্লেসিং রেইন ফরেস্ট, যে এটা আসলে রেইন ফরেস্ট নষ্ট করতেছে এবং রেইন ফরেস্টে যে প্রাণীরা বাস করতো এটা একটা সমস্যা, এবং দিস হ্যাজ লেড টু সাম রেডিক্যাল কোয়েশ্চেন এবং এনভায়রনমেন্ট, এমনকি এনভায়রনমেন্ট পরিবেশবাদীদের মধ্যে এটা নিয়ে আসলে একটা প্রশ্ন আছে অ্যান্ড সাচ ইজ ওয়েদার কনজিউমার শুড ট্রাই টু বয়কট পাম অয়েল এন্টারলি, যে যারা ভোক্তা আছে তাদেরকে আসলে কি এটাকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়াটা উচিত কি না। কিন্তু এর মধ্যে যে ইতিমধ্যে আরেকজন হচ্ছে যে ভবানী শঙ্কর, সে বলতেছে যে ইটস ইজি টু সে দ্যাট, যে এটা আসলে বলাটা খুবই সহজ, দ্যাট পাম অয়েল ইজ দ্য এনিমি, যে পাম অয়েল হচ্ছে শত্রু অ্যান্ড উই শুড বি অ্যাগনেস্টিক, যে আমাদের এটার বিপক্ষে থাকা উচিত। ইট মেক্স ফর এ মোর ড্রামাটিক স্টোরি অ্যান্ড ইটস ভেরি ইনটুইটিভ, যেটা আসলে অনেক বেশি নাটকীয় এবং কি এটা নিয়ে কি বলা যায় যে এটা নিয়ে আসলে আমাদের অনেক বেশি চিন্তা করার ব্যাপার আছে, যে ইনটুইটিভ যে এটা স্বজ্ঞাত, বাট গিভেন দ্য কমপ্লেক্সিটি, এটা যে জটিলতা আছে, যে এই যে আর্গুমেন্টটা আছে এটা ভালো না খারাপ, আই থিঙ্ক এ মাচ মোর নুয়ান্স স্টোরি ইজ ক্লোজার টু দ্য ট্রুথ। নুয়ান্স মানে খুবই সূক্ষ্ম আর কি বোঝায়। তো বলতেছে এটা নিয়ে আসলে কি আরও অনেক কথাবার্তা আছে। তো এখানে আমরা যদি আসলে ফিল ইন দ্য গ্যাপস খুঁজি, ফিল ইন দ্য গ্যাপসে এখানে বলা আছে যে আরএসপিও দ্য সার্টিফিকেশন অফ দ্য, তো আমাদের এই আরএসপিওর কথা আমাদের কি এখানে আমাদের নাই, তো এটা আসতেছে না। তারপর এখানেও যে আমাদের আরএসপিওর কথা আছে সেটাও নাই, তো আমাদের একমাত্র এখানে আসা ভরসা হচ্ছে এখান থেকে বাকি 3টা থেকে আমাদের উত্তর আসে কিনা। তো আমরা এখানে পড়ে দেখি, তো আমাদের শুরুতেই বলা হচ্ছে যে একজন ডক্টর ফার্নান, সে বলতেছে আসলে এটাকে আমাদের পৃথিবীর জন্য আসলে হুমকি স্বরূপ, এবং কারণ হচ্ছে এটা রেইন ফরেস্ট আমাদের নষ্ট করতেছে, এবং এটা পরিবেশবাদীরা এটা নিয়ে খুবই চিন্তিত আছে, এবং কি আমাদের বক্তাদের আসলে উচিত এটাকে বয়কট করা।
আবার আরেকজন বলতেছে যে এটা হয়তো বা খুবই বলা সহজ, যে এই জিনিসটা খুবই খারাপ এনিমি এবং আমাদের এটার বিরুদ্ধে থাকতে হবে, কিন্তু এটা নিয়ে কি আসলে আমাদেরকে আরো অনেক কিছু জানার আছে। আমরা এখানে যে কয়টা বাকি আছে যে সেখানে আসলে মিল পাই কিনা সেটা আমরা দেখি। তো আমাদের বলতেছে এক্সাম্পলস অফ এ রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস। আমাদের তো ডি নাম্বারে তো সুবিধা নেই, কিছুই বলে নাই যে এটার কি কি সুবিধা আছে, উল্টা আসলে অসুবিধাগুলো বলছে, হচ্ছে না। 15 বলতেছে ডেসক্রিপশন অফ অ্যান অর্গানাইজেশন, কোনো সংস্থা নিয়ে আসলে এখানে বক্তব্য দেওয়া হয়নি, এটাও বাদ। 18 হয়ে গেছে। 19 বলতেছে জাস্টিফিকেশন ফর নট অপোজিং, যে কেন এটার বিরোধিতা করা যাবে না সেটার একটা জাস্টিফিকেশন অথবা যুক্তি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমাদের ডি নাম্বারে এরকম কোনো কিছু করা হয়নি, তার মানে ডি নাম্বারটা আসলে আমাদের সময় নষ্ট করার জন্য আসলে এখানে দিছে। তার মানে ডি নাম্বার হচ্ছে যে আমাদের নো আনসার। তো আমরা হচ্ছে এবার চলে যাব ই নাম্বারে। আমাদের ইতে বলা হচ্ছে যে ওয়ান রেসপন্স টু দ্য বয়কট মুভমেন্ট হ্যাজ বিন আর্গুমেন্ট ফর দ্য ভাইটাল রোল, যে এই যে এটাকে যে বয়কট করতে হবে, বাতিল করতে হবে, এটার যে একটা উত্তর দেওয়া হচ্ছে সেটা কি, all plums in lifting many millions of people যে in the developing world out of poverty, যে উন্নয়নশীল দেশে মানে অনেক মানুষকে, লাখ লাখ মানুষকে এটা দারিদ্রতা থেকে বের হয়ে আসতে আসলে কি সহযোগিতা করছে লিফটিং। ইজ ইট ডিজায়ারেবল টু হ্যাভ পাম অয়েল বয়কটেড, তাহলে কি আসলে এটাকে বাতিল করে দেওয়াটা আসলে যুক্তিযুক্ত, রিপ্লেস করা, এলিমিনেটেড, যে এটাকে বদল করা অথবা এটাকে বাতিল করা ফ্রম দ্য গ্লোবাল সাপ্লাই চেইন, যে এটার যোগানের থেকে, গিভেন হাউ মেনি লো ইনকাম পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ ডিপেন্ড অন ইট, যে যে কী পরিমাণ মানুষ আসলে ফর দেয়ার লিভলিহুড, যে তাদের জীবিকার জন্য আসলে এই পাম অয়েলের উপরে আসলে নির্ভর করে। হাউ বেস্ট টু স্ট্রাইক এ ইউটিলিটারিয়ান ব্যালেন্স বিটুইন দিস কম্পিটিং, যে কীভাবে আসলে এটার মধ্যে যে আসলে ব্যালেন্স করা যায় সেটার কথা বলতেছে। তারপর বলতেছে ফ্যাক্টর হ্যাজ বিকাম এ সিরিয়াস বোন অফ কন্টেনশন, মানে হচ্ছে যে আমরা জানি ইউটিলিটি হচ্ছে যে আমাদের যে ইয়াট আছে, যে উপযোগী আছে, যেটা উপযোগিতা, সেটা থেকে হচ্ছে এই শব্দটা আসছে আর কি, যেটা আসলে কিভাবে, যে একটা তর্ক আছে, যে কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে তর্ক বিতর্ক, যে সেইটাকে আসলে কিভাবে একটা ভারসাম্য অবস্থায় আনা যায়। তো এখানে আমরা এই 5 লাইন পর একটা জিনিস আমরা খেয়াল করলাম, আমাদের হচ্ছে যে এই যে হচ্ছে আমাদের এই আরএসপিও আছে সেটা এখানে নাই। তারপর হচ্ছে আমাদের যে শূন্যস্থানের যে এখানে আমাদের আরএসপিও আছে সেটাও আসলে আমাদের, এই যে সরি আরএসপিও আছে সেটাও আমাদের নাই। তার মানে এখান থেকে আমরা শূন্যস্থান পাচ্ছি না। আমাদের এখানে হচ্ছে যে এখান থেকে কোনো একটা উত্তর আমরা পাবো কিনা সেটা হচ্ছে আমাদের এখানে দেখার বিষয়। তো এখানে হচ্ছে যদি আমরা এখানে দেখি তো বলা হচ্ছে যে এই যে একটা বয়কট মুভমেন্ট সেটার একটা মানে এই আর্গুমেন্টের একটা উত্তর দেওয়া হচ্ছে যে লাখ লাখ মানুষ আসলে এইটার উপরে নির্ভরশীল, তাদের দারিদ্রতার হাত থেকে বাঁচাইছে। তো এটা যদি আসলে বদল করা হয়, বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এই যে ডেভেলপিং কান্ট্রির এতগুলা মানুষের আসলে জীবিকার কি হবে, তো এটাকে কিভাবে ব্যালেন্স করা যায়, মানে এটা হচ্ছে বাতিল না করার পক্ষে একটা যুক্তি দেওয়া হচ্ছে। আমাদের 14 আসতেছে না, কারণ পটেনশিয়াল অ্যাডভান্টেজ নিয়ে কিছু বলেনি, অর্গানাইজেশনের বর্ণনা দেয়নি। 16 হয়ে গেছে। আর স্পিচিস কুড বেনিফিট, কোনো প্রাণী নিয়ে কিছু বলা হয়নি। আমাদের 19টা হচ্ছে উত্তর, অ্যান্ড ইকোনমিক জাস্টিফিকেশন, যে একটা অর্থনৈতিক যুক্তি দেওয়া হচ্ছে, নট অপোজিং, মানে এটার বিরুদ্ধে যাওয়া যাবে না। এই যে এই বয়কটের একটা উত্তর কি দিচ্ছে, মানে ওদের কি সুন্দর করে হচ্ছে একটা জিনিসকে কি বলে প্রশ্ন বানাচ্ছে। ইকোনমিক আমরা কি জানি যে অর্থনৈতিক আসলে, আর এখানে সেটাকে বলা হচ্ছে যে ওদের যে লিভলিহুড এটার সাথে যে জড়িত, এটারই ঘুরে এখানে লিখেছে যে ইকোনমিক জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে যে এটা বন্ধ হয়ে গেলে ওরা আসলে বাঁচবে কিভাবে। এই কারণে আমাদের 19 আসলে হচ্ছে যে ই। তো এখানে ই থেকে আমাদের একটাই উত্তর আসছে, সেটা হচ্ছে আমাদের 19। তো আমাদের হচ্ছে ইর কাজ শেষ। আমরা যদি আসলে এফে যাই, দেখি এফে হচ্ছে আমাদের কি বলতেছে। এফ নাম্বার প্যারাগ্রাফটা অনেক বড় দেখা যাচ্ছে, ঝামেলার জিনিস। তো
এফে হচ্ছে আমরা তাহলে কি খুঁজবো, যে আমাদের আরএসপিও আসতেছে কিনা এই ব্যাপার, আর আর হচ্ছে আমাদের ম্যাচিং। তো আমাদের এটা বলা হচ্ছে যে ইভেন দ্য ডিফরেস্টেশন আর্গুমেন্ট ইজন্ট অ্যাজ স্ট্রেট ফরওয়ার্ড অ্যাজ ইট সিমস, যে এই যে বন নির্বিচার, বাংলা কি শব্দ, বড় একটা শব্দ আছে, আচ্ছা বনের গাছ কেটে ফেলা, আমি সহজ বাংলায় বললে যে এই জিনিসটা আসলে দেখতে যেরকম সহজ মনে হচ্ছে, ব্যাপারটা এতটা সহজ না। oil palm plantations produce at least 4 and potentially up to 10 times more oil per hectare than soybean. এটা হচ্ছে সয়াবিন, র্যাপসিড কে আমি নিজেও ভুলে গেছি, তিল নাকি আমি জানি না, সানফ্লাওয়ার, সূর্যমুখী এবং অন্য যেই তেল উৎপাদনকারী যে শস্যগুলো আছে সেটার চাইতে কি প্রায় 10 গুণ বেশি আসলে তেল উৎপাদন করে পার হেক্টরে। দ্যাট ইমেন্সলি হাই yield, মানে এটা কি অনেক বেশি উৎপাদন, হুইচ ইজ প্রিডমিনেন্টলি হোয়াট মেক্স ইট সো প্রফিটেবল। এই কারণে কি এই ব্যাপার, এটা অনেক বেশি লাভজনক কারণ উৎপাদন বেশি। ইজ পটেন্সিয়ালি অলসো অ্যান ইকোলজিক্যাল বেনিফিট, এবং কি এটা তো তা ইকোলজিক্যাল আসলে এটার ভালো দিক আছে। ইফ 10 টাইমস মোর পাম অয়েল ক্যান বি প্রডিউস ফ্রম এ প্যাচ অফ ল্যান্ড, যে একটা জমি থেকে যদি 10 গুণ বেশি তেল পাওয়া যাচ্ছে দেন এনি কম্পিটিং অয়েল, অন্য যেই কী বলে শস্যগুলো আছে, then 10 times more land would need to be cleared in order to produce the same volume of oil from that competitor. তার মানে কি অন্য তেলের চাইতে এটা যেহেতু 10 গুণ বেশি উৎপাদন হচ্ছে, তো অন্য তেলগুলোকে এরকম উৎপাদন করতে হলে তাদেরকে আরও বেশি কি এরকম 10 গুণ জমিও লাগবে, যে এই পরিমাণ উৎপাদন করতে হলে। তারপর বলা হচ্ছে অ্যাজ ফার দ্য কোয়েশ্চেন অফ কার্বন ইমিশন, আর যদি কার্বন ইমিশনের কথা বলা হয়, দ্য ইস্যু রিয়েলি ডিপেন্ডস অন, যে এটা কিসের উপর নির্ভর করে, হোয়াট ওয়াল পাম ট্রিস আর রিপ্লেসিং, যে এই পাম গাছ আসলে কোন জিনিসটাকে আসলে রিপ্লেস করতেছে অথবা বদল করতেছে। ক্রপস বেরি ইন দ্য ডিগ্রি টু হুইচ দ্য সিকোয়েস্টার কার্বন, এই ব্যারি শব্দের অর্থ হচ্ছে যে পার্থক্য, যে শস্য যে আছে সেটা আসলে পার্থক্য হয় কিভাবে, এবং এটা কীভাবে কার্বন আলাদা করতেছে। ইন আদার ওয়ার্ড, অথবা অন্যভাবে বলতে গেলে দ্য অ্যামাউন্ট অফ কার্বন, যে পরিমাণ কার্বন দে ক্যাপচার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, যে পরিবেশ থেকে তারা কি পরিমাণ কার্বন আসলে নিচ্ছে, গ্রহণ করতেছে, অ্যান্ড স্টোর উইদিন দ্য প্ল্যান্ট, এবং কি গাছের মধ্যে আর প্ল্যান্টের মধ্যে রাখতেছে। আমরা জানি গাছ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। দ্য মোর কার্বন এ প্ল্যান্ট সিকোয়েস্টার্স, মানে তারা ক্যাপচার করে আর কি, দ্য মোর ইট রিডিউসেস দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, তো ওরা হচ্ছে কি যে পরিবেশ পরিবর্তনের যে প্রভাবটা আছে সেটা কমিয়ে দেয়। আর শঙ্কর বলতেছে যে অ্যাকচুয়ালি যে আসলে কী হয়, যে সিকোয়েস্টার্স মোর কার্বন ইন সাম ওয়েজ দেন আদার অল্টারনেটিভস, যে পাম অয়েল আসলে কি অন্য ইয়ার চাইতে বেশি কার্বন হচ্ছে গ্রহণ করে। অফকোর্স অবশ্যই, ইফ ইউ আর কাটিং ডাউন ভার্জিন ফরেস্ট ইটস টেরিবল, যে নতুন জঙ্গল আসলে কেটে ফেলা হচ্ছে যে সেটা খুবই খারাপ। দ্যাটস হোয়াটস হ্যাপেনিং ইন ইন্দোনেশিয়া অ্যান্ড মালয়েশিয়া, যে মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে যে অন্য যে জঙ্গল কেটে ফেলতেছে। ইটস বিন অ্যালাউড টু গেট আউট অফ হ্যান্ড, এবং এটা আসলে আমাদের বাইরে চলে যাচ্ছে, হাতের বাইরে। বাট ইফ ইটস রিপ্লেসিং রাইস, যদি এটাকে বলা হচ্ছে যে রাইসকে এটা রিপ্লেস করতেছে, ফর এক্সাম্পল ইট মাইট অ্যাকচুয়ালি সিকোয়েস্টার মোর কার্বন, তারা হচ্ছে এটিকে আরও বেশি কার্বন গ্রহণ করতেছে। এই F নম্বর প্যারাগ্রাফটা এত বড় দিয়ে দিছে, কিন্তু ওরা এখানে একটা শূন্যস্থানেরও উত্তর দিল না, এবং 21, 22 ওরা উত্তর দেয় নাই। কীভাবে, এই যে আমাদের হচ্ছে যে এখানে যে প্রশ্ন আছে যে আরএসপিও রাউন্ড টেবিল এরকম কিছু বলেনি। তারপর হচ্ছে আমাদের যে ফিল ইন দ্য গ্যাপস আছে আমাদের, এই যে এখানে আরএসপিও সেটা নিয়েও কিছু বলেনি। তার মানে আমাদের এখানে একমাত্র লক্ষ্য হচ্ছে এখান থেকে যদি আমরা কোনো একটা পাই, না পেলে আসলে কষ্ট হবে, এতবার একটা রচনা আমরা পড়ে ফেলছি। তো আমরা যদি শুরু থেকে এখানে দেখি কি বলতেছে, যে যতটা আসলে জিনিসটাকে সহজ মনে করা হচ্ছে ততটা না, এবং কি এটার গুণগান গাইতেছে, যেটা অন্য যেই এরকম তেলগুলো আছে যে সানফ্লাওয়ার, সয়াবিন, সেটার চাইতে হচ্ছে 10 গুণ বেশি তেল উৎপাদন করতে পারে। তার মানে হচ্ছে কি, এবং এটা কি অনেক বেশি প্রফিটেবল, তো অন্য তেল উৎপাদন করতে কি আরও বেশি 10 গুণ জমি লাগবে এই পরিমাণ উৎপাদন করতে চাইলে। ওকে, তারপর আবার বলা হচ্ছে যে কার্বন ইমিশনের ক্ষেত্রে যদি আসে, তো ওরা হচ্ছে কি অনেক বেশি কার্বন আসলে ক্যাপচার করে, অনেক, সেটার কারণে আমাদের কি যে ক্লাইমেট চেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে আমাদের কী হবে, কমে যাবে। তারপর এই কাহিনী আসলে বলতেছে, কিন্তু আবার দেখাচ্ছে যে হ্যাঁ হয়তো বা অন্য জঙ্গল কমে যাবে ইত্যাদি ইত্যাদি।
এই হচ্ছে আমাদের গেল কাহিনী। তো হচ্ছে যে এবার যদি হচ্ছে আমরা প্রশ্নের সাথে যদি মিলাতে চাই, তো আমরা দেখি এখানে আমাদের কি বলতেছে। 14 বলতেছে যে এক্সাম্পলস অফ আ রেঞ্জ অফ পটেনশিয়াল অ্যাডভান্টেজ অফ পাম ট্রি কাল্টিভেশন, যে পাম ট্রি যদি চাষ করা হয় তাহলে কি কি আসলে পরিবেশের সুবিধা হতে পারে সেই নিয়ে আসলে আমাদের এখানে কথা বলা হয়েছে। এই 14 হচ্ছে আমাদের এফ থেকে আসছে আর কি, এখানে এফ লিখতেছি। তো এটা সুবিধাগুলো আসলে কি কি আমাদের বলে দিছে, যে এখানে যদি আমরা দেখি যে এখানে বলতেছে অন্য তেলের চেয়ে এটা 10 গুণ বেশি আসলে কি হয় উৎপাদন করে, তাহলে কি আমাদের 10 গুণ জমি কম লাগবে। তারপর বলা হচ্ছে যে কার্বন ইমিশন যেটা আছে সেটার ক্ষেত্রে কি হয়, যে এটা আসলে কি অনেক বেশি কার্বন ক্যাপচার করে অ্যাটমসফিয়ার থেকে। তো এটা কি আমাদের পরিবেশের যে ক্লাইমেট চেঞ্জের ইফেক্টটাকে এটা কমিয়ে দেয়। তো এই হচ্ছে আমাদের কি যে সুবিধা আর কি, অ্যাডভান্টেজেস। এই কারণে এটা হয়েছে আমাদের হচ্ছে 14। তার মানে আমাদের এখান থেকে এত বড় রচনা থেকে একটাই উত্তর আসছে, সেটা হচ্ছে আমাদের 14। আমাদের আর বাকি আছে হচ্ছে দুইটা, সেটা হচ্ছে যে আমাদের কি বলে জি আর হচ্ছে এইচ। তো আমাদের এই জি আর এইচ থেকে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আসবে। তো আমাদের এখানে বলা আছে দ্য ইন্ডাস্ট্রি ইজ নাও রেগুলেটেড বাই এ গ্রুপ কল্ড দ্য রাউন্ড টেবল অন সাস্টেনেবল পাম অয়েল। এই জিনিস আমাদের এই যে এখানে বলা আছে আরএসপিও, তার মানে ফিল ইন দ্য গ্যাপস এখান থেকে পাবো। তারপর এখানে বলা আছে আরএসপিও, এখানেও পাবো, তার মানে উত্তর বোঝা যাইতেছে। তার মানে জি আমাদের গুরুত্বপূর্ণ। তো বলতেছে কনসিস্টিং অফ পাম গ্রোস, তো এটার মধ্যে কারা কারা আছে, যারা হচ্ছে পাম চাষ করে, রিটেইলার যারা আছে, যারা প্রোডাক্ট বানায়, তারপর হচ্ছে অন্য অন্য যে পার্টিগুলো আছে তারা। সো ওভার দ্য পাস্ট ডেজ, যে গত কয়েক দশকে যে একটা চুক্তি করা হয়েছে, গ্র্যাজুয়ালি বিন রিচড রিগার্ডিং স্ট্যান্ডার্ড, যে মান রক্ষার ক্ষেত্রে। প্রডিউসার্স অফ পাম অয়েল হ্যাভ টু মিট ইন অর্ডার টু, মানে যারা এটা উৎপাদন করতে তাদের এই মানটা আসলে রক্ষা করতে হবে তাদের পণ্যের ক্ষেত্রে। টু বি রিগার্ডেড এজ অফিসিয়ালি সাস্টেনেবল, যেন এটাকে আসলে অফিসিয়ালি এটাকে টেকসই বলা যায়। তো এই আরএসপিও কী করতেছে, আপন নো ভার্জিন ফরেস্ট ক্লিয়ারিং, যে এরকম জঙ্গল আসলে ক্লিয়ার করা যাবে না, ট্রান্সপারেন্সি স্বচ্ছতা থাকতে হবে, রেগুলার অ্যাসেসমেন্ট, যে নিয়মিত আসলে কি জিনিসটাকে যাচাই বাছাই করতে হবে কার্বন স্টকের, এবং হচ্ছে অন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আসলে কি মিট করতে হবে। তারপর বলা আছে অনলি ওয়ান্স দিস রিকোয়ারমেন্টস আর ফুলি স্যাটিসফাইড, যখন আসলে এই জিনিসগুলো আসলে ঠিকভাবে করা হবে তা ওয়েল অ্যালাউড টু বি সোল্ড, এবং এটাকে কি বলা হবে সিএসপিও, তখনই আসলে এটা ঠিকভাবে বাজারজাত করা যাবে। রিসেন্ট ফিগার, যে সাম্প্রতিককালে যেটা দেখা গেছে, নাও সার্টিফাইস অ্যারাউন্ড 12 মিলিয়ন টনস অফ পাম অয়েল অ্যানুয়ালি, যে বছরে হচ্ছে প্রায় 12 মিলিয়ন কি বলে টন হচ্ছে ওরা সার্টিফাই করে, এবং হচ্ছে সেটা কত প্রায় 21% হচ্ছে পুরা পৃথিবীর যে পাম অয়েল প্রোডাকশনের মধ্যে পড়ে আর কি। তো আমরা হচ্ছে প্রথমে যদি হচ্ছে আমরা বের করি ম্যাচিং, তো ম্যাচিং বের করতে গেলে আগে দেখি, তো শুরুতেই কি একটা সংগঠনের কথা বলা হচ্ছে এবং এটাতে কারা কারা আছে সেটা বলা হচ্ছে, এবং ওরা কি কি করে, ওদের এগ্রিমেন্ট, তারপর ওরা কি কি সার্টিফাই করে সেগুলো আসলে বলা হচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি শেষের দিকে আসলে একটু সহজ হয়ে যায়। এই যে এটা 15 ডেসক্রিপশন অফ অ্যান অর্গানাইজেশন হুইচ কন্ট্রোল দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অন পাম অয়েল প্রোডাকশন। সংগঠনটা হচ্ছে এই যে আরএসপিও, এবং এই যে কার্বন স্টকস নিয়ে কি ওরা কি করে রেগুলার অ্যাসেসমেন্ট করে, এটা এখানে বলে দিচ্ছে যে সংগঠন যেটা কি ইম্প্যাক্টগুলো নিয়ে আসলে কাজ করে। এই কারণে 15 হচ্ছে কি আমাদের জি, ওকে। তার মানে বাকি যে 17 আছে 17 সেটা হবে আমাদের এইচ, এটা আমরা বুঝতে পারতেছি। এবার হচ্ছে আমাদের যদি এখান থেকে যদি আমরা দেখি, তো বলা হচ্ছে যে which two statements are made about the round table. এখানে হচ্ছে যে আমাদের যেটা বলতে যাচ্ছে যে which two statements made about the round table on sustainable palm oil RSPO, যে কোন দুইটা মন্তব্য আসলে এটা নিয়ে আসলে আমাদের এখানে করা হচ্ছে। তো এখানে অপশন দেওয়া আছে আমাদের পাঁচটা থেকে হচ্ছে আমাদের কয়টা হবে, আমাদের উত্তর হবে কি বলে
উত্তর হবে 2টা। তো এখানে কয়েকটা থাকবে যে একটা থাকবে নট গিভেন টাইপের, আর একটা 2টা থাকবে হচ্ছে যে ফলস টাইপের আর কি। তো আমরা যদি আরএসপি নিয়ে এখানে দেখি, তো আরএসপি নিয়ে আসলে বলা হচ্ছে যে এটা কি, কতগুলা পার্টি আছে এটার মধ্যে, এবং হচ্ছে এটা প্রায় ওভার দ্য পাস্ট ডেকেড, গত কয়েক দশক ধরে একটা চুক্তি আছে, এবং সেটা বলা হচ্ছে কি যে চুক্তিটা কি করে ওরা হচ্ছে যে কোনটা সাস্টেনেবল সেটা আসলে ওরা অফিসিয়ালি সেটা সার্টিফাইড করে, এবং হচ্ছে ওরা চায় যেন হচ্ছে কোনো জঙ্গল যেন পরিষ্কার না করা হয়, এবং হচ্ছে কার্বন স্টক হচ্ছে ওরা নিয়মিতভাবে সেটাকে যাচাই বাছাই করে এবং বিভিন্ন ক্রাইটেরিয়া আসলে সেট করে দেয় আর কি। এবং আরএসপিও প্রায় 12 মিলিয়ন টন পাম অয়েল আসলে প্রতি বছর সার্টিফাই করে আর কি। এখানে যদি আমরা দেখি নাম্বারটা আমাদের বলতেছে ইটস মেম্বারশিপ হ্যাজ গ্রোন স্টেডিলি ওভার দ্য কোর্স অফ দ্য লাস্ট ডেকেড। গত কয়েক দশকে এটার যে মেম্বারশিপ সেটা অনেক বৃদ্ধি পাইছে আর কি ধীরে ধীরে। আমাদের এখানে ওদের মেম্বারশিপ আসলে বৃদ্ধি পাওয়া, এটার মেম্বারশিপ মানে বৃদ্ধি পাওয়া নিয়ে আসলে কোনো কিছু বলা হয়নি, তো এটা বাদ। বি বলা হচ্ছে ডিমান্ড দ্যাট সার্টিফাইড প্রডিউসার্স বি ওপেন অ্যান্ড অনেস্ট অ্যাবাউট দ্যার প্র্যাকটিসেস, যে ওদের কাজ নিয়ে তাদের আসলে কি সৎ হওয়া উচিত। এখানে এটা একটা উত্তর আসছে যে ওদের কাজ তো হচ্ছে কি বলে যে সুন্দর করে হচ্ছে একটা হচ্ছে প্যারাফ্রেজিং করা, সেই জিনিসটা ওরা আসলে খুব ভালো করে পারে। এই যে এখানে আমাদের একটা কিন্তু দিয়ে দিছে যে কোথায় ট্রান্সপারেন্সি বিন প্রডিউসার অর্ডার ফর দেয়ার, এই যে তাদেরকে হচ্ছে কী করতে হবে যে ট্রান্সপারেন্সি হচ্ছে রাখতে হবে আর কি তাদের কাজের ক্ষেত্রে। এই যে এখানে ট্রান্সপারেন্সি শব্দের অর্থ হচ্ছে আমাদের হচ্ছে কি বলে স্বচ্ছতা থাকা আর কি। তো ওইটাকে হচ্ছে ওরা ঘুরায় পেঁচায় লিখে দিছে তাদের কাজ নিয়ে ওপেন অ্যান্ড অনেস্ট হতে হবে। তো এখানে বি হচ্ছে একটা উত্তর, আপনি খাতায় বি একটা লিখবেন, বাকি 3টা দেখে দেখে কোন একটা আসবে। ইট টুক সেভারাল ইয়ার্স টু এস্টাবলিশ, যে এটা প্রতিষ্ঠা করতে কয়েক বছর সময় লেগেছে। ইটস সেট অফ ক্রাইটেরিয়া ফর সাস্টেনেবল পাম অয়েল সার্টিফিকেশন, ওদের এটা সার্টিফিকেশনে কিছু সময় লাগছে কয়েক বছর, সেটার কথা বলতেছে। এখানে যদি আমরা এখানে দেখি এই 2টার উত্তর বের করাটা একটু কঠিন হয়ে যায় এখানে, এবং সিরিয়াল ব্রেক করে। এখানে যদি আমরা দেখি ওভার দ্য পাস্ট ডেকেড, আমরা জানি ডেকেড মানে কি 10 বছর, মানে গত 10 বছরের মধ্যে ওদের একটা চুক্তি আসলে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে করা হয়েছে। কেন? ওদের স্ট্যান্ডার্ড আসলে মিট করার জন্য এবং জিনিসটাকে কি অফিসিয়ালি সাস্টেনেবল বলার জন্য। এই প্রশ্নটা একটু কঠিন করে ফেলছে। তো এই ক্ষেত্রে বি হচ্ছে আমাদের উত্তর যাচ্ছে। সেভারাল ইয়ার্স, ডেকেড, ক্রাইটেরিয়া আর স্ট্যান্ডার্ড একই, সার্টিফাইড সার্টিফিকেশন সেম। তার মানে এখানে বি আর সি একটা উত্তর। এখন কথা হচ্ছে যে আমাদের ডি কেন আসতেছে না? ইট রেগুলেশনস রিগার্ডিং সাস্টেনেবিলিটি আর স্ট্রিক্টার দেন দোস, যে অন্য গভর্নিং বডি থেকে এটা বেশি কঠিন। এটা কঠিন না সহজ কিছু বলে নাই, তাই কারণে হচ্ছে ডি হচ্ছে না। ই বলতেছে ইট ওয়াজ ফর্মড অ্যাট দ্য রিকোয়েস্ট অফ এনভায়রনমেন্টালিস্ট, যে এনভায়রনমেন্টালিস্ট যে কোন পরিবেশ কিছু পরিবেশদের উদাহরণ অনুরোধ করার কারণে এটা গঠন করা হয়েছিল না, এমন কোনো কিছু বলে নাই কে কে এটা তৈরি করার জন্য আসলে অনুরোধ করছে। সে কারণে কি বি আর সি। আর বাকি রয়ে গেল কি এখান থেকে দেখি যে as one of its criteria for the certification of sustainable palm oil, যে একটা ক্রাইটেরিয়া কি হবে, the RSP insists that growers check dash on a routine basis, যে কোনো কিছু একটা হচ্ছে রুটিন বেসিসে আসলে চেক করতে হবে। মানে fill in the gaps এর ক্ষেত্রে ওরা যে কি সুন্দর করে হচ্ছে আপনার প্যারাফ্রেজিং করে, ইটস রিয়েলি নাইস। আমরা এখানে দেখি উত্তরটা জি থেকে নিয়ে আসছে। তো বলা হচ্ছে আরএসপিও কি করে, হচ্ছে ওরা রুটিন বেসিসে একটা জিনিস চেক করে। আমরা দেখি এরা এখান থেকে নিয়ে আসছে। এই যে আরএসপিও কি করে, ক্লিনিং, ট্রান্সপারেন্সি করে এবং রেগুলার অ্যাসেসমেন্ট করে। রেগুলার অ্যাসেসমেন্ট যে কথা, রুটিন বেসিস কি কাইন্ড অফ সেম। সেটা কিসের চেক করে ওরা? সেটা হচ্ছে কার্বন স্টক হচ্ছে চেক করে। তো আমাদের এখানে উত্তরটা হবে কি, আমাদের কার্বন স্টকস। দেখা যাচ্ছে না। তো
উত্তরটা হচ্ছে এখানে আমাদের কার্বন স্টকস। তো এখন 26কে এখান থেকে দিয়ে দিলে ভালো হইতো, কিন্তু করতেছে না। এখানে একটা নাম দেওয়া আছে এলুড, এলুডের নাম এখানে নাই। পাখির বাসা, বার্ডস নেস্ট, পাখির বাসাও হচ্ছে আমাদের এখানে জিতে নাই। তার মানে হচ্ছে আমাদের জি এর কাজ শেষ, এবং জি থেকে আমরা অনেকগুলো উত্তর পাইছি, সেটা খুব ভালো একটা ব্যাপার। এখান থেকে আমরা 15 পাইছি, 21, 22, তারপর হচ্ছে আমরা পাইছি 25। তার মানে বাকি যে দুইটা প্রশ্ন আছে না, একটা হচ্ছে আমাদের 17 আর হচ্ছে 26, সেগুলো হচ্ছে এইচ থেকে আসতেছে। তো আমরা পড়া শুরু করি। তো এই যে বলা হচ্ছে যে দেয়ার ইজ ইভেন হোপ দ্যাট, যেখানে আশা আছে যে ওয়াল পাম প্ল্যান্টেশনস মাইট নট নিড টু বি সাচ স্টেরাইল। স্টেরাইল শব্দের এটা হচ্ছে আপনার আরও কয়েকটা রিডিংয়ে পাবেন। এই স্টেরাইল শব্দের অর্থ হচ্ছে যে অনুর্বর আর কি। তো বলা হচ্ছে যে স্টেরাইল মনোকালচার অর গ্রিন ডেজার্ট মরুভূমি। তো এটাকে বলতেছে এলুড নামে একজন হচ্ছে সেটা বর্ণনা করতেছে। দেখেন এই নামটা হচ্ছে আমাদের এইখানে দেয়া আছে। তো সে বলতেছে সে হচ্ছে এইখানে রিসার্চ করে। তো তার নতুন গবেষণায় যেটা দেখা গেছে যে ওয়ান প্ল্যান্ট হুইচ মাইট মেক অল দ্য ডিফারেন্স, যে একটা উদ্ভিদ হয়তো বা পরিবর্তনটা দেখাতে পারে। দ্য বার্ডস নেস্ট ফার্ন, এটার হচ্ছে একটা নাম, একটা ফার্ন। গ্রোস অন ট্রি, যে গাছের মধ্যে এটা আসলে জন্মায়। এপিফাইটিক ফ্যাশন, এটার অর্থ তো আমিও জানি না, সাইন্টিফিক নাম। মানে হচ্ছে এই জন্য ব্যাখ্যা দিয়ে গেছে যে এটা আসলে পরগাছার মতো আর কি। ডিপেন্ডেন্ট অন দ্য ট্রি অনলি ফর সাপোর্ট নট ফর নিউট্রিয়েন্টস, মানে গাছের মধ্যে এমনিতে হয় কিন্তু গাছ থেকে কোনো ধরনের পুষ্টি আসলে নেয় না। অ্যান্ড ইজ নেটিভ টু মেনি ট্রপিক্যাল রিজিয়ন, অনেক ট্রপিক্যাল রিজিয়নে এটা খুবই কমন, মানে নেটিভ ওখানকার। হোয়ার অ্যাজ এ কিস্টোন স্পিসিস, যে এটা ওখানকার কিস্টোন হিসাবে আসলে কাজ করে। অ্যাজ এ ভাইটাল ইকোলজিক্যাল রোল, যে এটার পরিবেশের আসলে ভূমিকা আছে। তো এলুড যেটা বিশ্বাস করে যে এইটাকে যদি রিইন্ট্রোডিউস করা যায়, মানে পুনরায় আসলে পরিচয় করানো যায় ইন্টু অয়েল পাম প্ল্যান্টেশন, যে এই গাছের মধ্যে কুড পটেন্সিয়ালি অ্যালাউ দিস এরিয়াস টু রিকভার দেয়ার বায়োডাইভার্সিটি, তাহলে ওখানকার যে বৈচিত্র্যতা আছে সেটা আসলে রিকভার করা যাবে। প্রোভাইডিং এ হোম ফর অল ম্যানার অফ স্পিসিস, এবং কি অন্য প্রজাতির জন্য আসলে কি বাড়ি দেওয়া যাবে অথবা তাদের আশ্রয়স্থল। ফ্রম ফঙ্গি টু ব্যাকটেরিয়া, অন্য যে ব্যাকটেরিয়াগুলো আছে, টু কি দিছে ইনভার্টিব্রেট সাচেস, মানে এইটার যে কি যে বিজ্ঞানী বানাই দিচ্ছে, মানে এই শব্দটার অর্থ হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী আর কি, যেরকম পোকামাকড়, এমবিফিয়ান্স, উভচর প্রাণী আর কি, রেপটাইল, সরীসৃপ, ইভেন ম্যামালস, অন্য যে স্তন্যপায়ী প্রাণী আছে। তো এই দিয়ে এটার আসলে কাহিনী শেষ। এখানে হচ্ছে আগে যদি আমরা হচ্ছে ম্যাচিং বের করি, তো বলতেছে একটা আশা আছে, সেটা এই ব্যক্তি বলতেছে। তো সে কি আশাটা দেখতেছে যে একটা উদ্ভিদ হচ্ছে এই গাছের মধ্যে চাষ করতে হবে, তাহলে হচ্ছে কি হবে যদি চাষ করা হয়, তাহলে বলতেছে যে এটা আসলে কি করতে পারবে, রিকভার করতে পারবে দ্য বায়োডাইভার্সিটি, এবং অন্য যে প্রজাতিগুলো আছে এগুলাকেও কি বাঁচাবে। তো রেফারেন্স টু পার্টিকুলার স্পিসিস, যে একটা নির্দিষ্ট প্রজাতির আসলে কি করা হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে, উল্লেখ করা হচ্ছে। হুইচ কুড বেনিফিট দ্য ইকোসিস্টেম অফ দ্য ওয়াল পাম প্ল্যান্টেশন, যেটা আসলে এই ওয়াল পাম চাষাবাদের আসলে এবং ইকোসিস্টেমকে কি উপকার করবে, সেটা যদি আমরা এখানে দেখি। তো সেই আমাদের যে স্পেসিফিক যে রেফারেন্স দিয়ে দিচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে দ্য বার্ডস নেস্টটা হচ্ছে আমাদের সেই উদ্ভিদটা আর কি। এবং তারপর তো বলেই দিছে যে এটা আসলে কি করবে, যে বায়োডাইভার্সিটি আসলে কি রিকভার করবে, এটার আসলে ইকোলজিক্যাল রোল আছে, অন্য প্রাণীদেরকেও সহযোগিতা করবে। তো সেই কারণে হচ্ছে যে আমাদের এখানে 17 হচ্ছে যে আমাদের এইচ, যে একটা স্পিসিসের উদাহরণ দিয়ে দিছে যারা হচ্ছে এটাকে ইকোসিস্টেমকে উপকার করবে। আর আমাদের যে ফিল ইন দ্য গ্যাপ যেটা বাকি রয়ে গেছে আসলে আগে লিখে ফেলে আর ভালো লাগতেছে না আমার নিজেরও পড়তে। 17, 26 আমাদের এখানে বলা হচ্ছে 26-এ, অ্যান্ড লুকিং ইন্টু ওয়েদার দ্য বার্ডস নেস্ট ফান্ড কুড রিস্টোর ড্যাশ, কোন জিনিসটা আসলে রিস্টোর করতে পারবে
ইন এরিয়াস হোয়ার ওয়াল পাম ট্রিস আর গন, যেখানে এই গাছ চাষাবাদ করা হয়। রিস্টোর আমাদের যেই কথা, রিকভার একই কথা। তো বলতেছে প্লান্টেশন অ্যালাউ করবে এরিয়াস টু রিকভার দেয়ার বায়োডাইভার্সিটি। তাহলে প্লান্টেশনে কি রিকভার করবে? বায়োডাইভার্সিটি রিকভার করবে। দ্যাট মিন্স আমাদের এখানে উত্তর হবে, কোথায় আমি লিখতেছি, বায়োডাইভার্সিটি। তো আমাদের এই দিয়ে আসলে উত্তর শেষ। তো কি বলে, হ্যাঁ, এই প্যাসেজ সমাধান করা শেষ হয়ে গেছে, কিছু করার নাই, আমাদের লেখাপড়া বিরক্তিকর। তো দ্যাটস ইট, এনজয় দ্য লেখাপড়া, থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।